প্রিয় স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা আমাদের জৈব যৌগের অর্থাৎ জীবাশ্ম জ্বালানি এই চ্যাপ্টারটার খনিজ সম্পদ ও জীবাশ্ম, তো এই চ্যাপ্টারটার হচ্ছে গিয়ে আমরা প্লেলিস্ট একাডেমিক প্লেলিস্ট কন্টিনিউ করছিলাম। আজকে তোমাদের ক্লাস 5। আজকে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমত হচ্ছে অ্যালকোহল, ঠিক আছে? তো এইটা আমরা লাস্ট ক্লাসে অ্যালকাইন পর্যন্ত যাবতীয় বিস্তারিত আলোচনা করেছিলাম। এখন আমরা একটু অ্যালকোহল নিয়ে আলোচনা করতে চাই। অ্যালকোহলের ক্ষেত্রে একটু খেয়াল করো, অ্যালকোহলে আমাদের যে প্রধান কার্যকারী মূলক থাকে বা আমরা যেটাকে কার্যকরী মূলক বলি, অ্যালকোহলের ক্ষেত্রে কার্যকরী মূলকটা হচ্ছে বন্ড ওএইচ। এটাকে বলা হয় ফাংশনাল গ্রুপ। অর্থাৎ এইখানে যদি এই কোনো একটা জৈব যৌগ যদি আমরা এই মূলকটাকে উপস্থিত পাই, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এটা হচ্ছে অ্যালকোহল। কার্যকরী মূলকটা এটা থাকে। এবং অ্যালকোহলকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই সাধারণভাবে, তাহলে অ্যালকোহল এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। অ্যালকোহল হচ্ছে আর ও এইচ, অর্থাৎ একটা অ্যালকাইল মূলকের সাথে যদি আমরা হচ্ছে একটা হাইড্রোক্সিল মূলক, এই মূলকটাকে আমরা বলছি কি বলতো, এটাকে যদি তুমি নামকরণ করতে চাও বা বলতে চাও, এটাকে যেমন হাইড্রোক্সিল আয়ন বলা হয়, যখন OH মাইনাস আয়ন আকারে আমরা চিন্তা করি তখন এটা যেমন হাইড্রোক্সিল আয়ন থাকে, একইভাবে এটাকে কিন্তু মূলক হিসাবে বললে আমরা হাইড্রোক্সিল মূলকও বলতে পারবো। তাহলে দেখো, এই হচ্ছে আমাদের হাইড্রোক্সিল মূলক। এবং এই অ্যালকোহলটাকে আমরা সাধারণভাবে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি আর ওএইচ দিয়ে, অর্থাৎ অ্যালকাইলের সাথে যদি OH লেগে যায় তখনই সেটাকে আমরা অ্যালকোহল বলি। যেমন আমরা হচ্ছে তোমাদের যে নামকরণের যে ক্লাসটা ছিল, মোস্ট প্রবাবলি অ্যাকুরেটলি দ্য সেকেন্ড ক্লাস, সেখানে আমরা একদম অ্যালকোহল সহ যা আছে সব কিছুর নাম বিস্তারিত আলোচনা করেছিলাম। নামকরণটাকে স্পেশালি একটা ক্লাস দিয়ে আমি তোমাদেরকে নামকরণটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো এখন দেখো, তো নামকরণের ক্লাসটা কিন্তু অবশ্যই করো। হ্যাঁ, তোমরা প্রত্যেকটা ক্লাস সিকোয়েন্সিয়ালি করো। আমার এখন যদি তোমাদের সামনে যদি র্যান্ডমলি এই ক্লাসটা চলে আসে, তাহলে মেক শিওর দ্যাট তুমি ফার্স্ট ক্লাস থেকে কন্টিনিউ করো। হ্যাঁ, তো আমরা হচ্ছে গিয়ে মানে জাস্ট ফুল 6টা ক্লাসের একটা কম্প্যাক্টের মধ্যে আমরা এই টোটাল চ্যাপ্টারটাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। তুমি 1 থেকে 6 পর্যন্ত যদি করো, ইনশাল্লাহ আই ক্যান চ্যালেঞ্জ যে তুমি আসলে এই অধ্যায় থেকে কোনো কিছু মানে পারবা না এবং হওয়ার কোনো সম্ভাবনা নাই। ইউ উইল নো মোর দ্যান দ্য হোল কনসেপ্ট ইন দিস চ্যাপ্টার, অ্যান্ড খুব ভালোভাবে তুমি পারবে। ওকে, তো এইটা আমি বিশ্বাস করি। তো এই জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে প্রত্যেকটা ক্লাস তুমি ভালোভাবে করো। করলে দেখবা যে এই চ্যাপ্টারে আসলে কোনো সমস্যাই নাই। এই চ্যাপ্টারটা নিয়ে অনেকেরই অনেক ভয় থাকে, বুঝতে পারছো? ইনফ্যাক্ট তুমি নিজেও ফিল করবা যে তোমার একটু প্যারা প্যারা লাগে এই চ্যাপ্টারটা যখন কাছে আসো। আর ধরো যারা হচ্ছে গিয়ে SSC 26 তারা তো অলরেডি ফিল করছো, 27 সামনের দিকে দেখবা যে কেমন লাগতেছে এই চ্যাপ্টারটা যখন তুমি শুরু করতেছো। মনে হবে যেন হ্যাঁ, যে আসলে এটা কি হইলো, এই বিক্রিয়াগুলো কেমনে মনে রাখবো, এক্সেট্রা এক্সেট্রা। এইগুলো একদম পানি ভাত। এই ক্লাসটা করলে আই বেট যে তোমরা হচ্ছে এখন থেকে বলবা যে না, চ্যাপ্টার 11ই আমাদের ফেভারিট চ্যাপ্টার। ঠিক আছে? আচ্ছা, তো অবশ্যই সিকোয়েন্সিয়ালি করো। আই উইল রিকমেন্ড দ্যাট ইউ সি দ্য ক্লাস অর ইউ ওয়াচ দ্য ক্লাস ইন সিকোয়েন্সিয়ালি। আচ্ছা, এখন দেখো, এখন ঘটনা হলো যে আমরা যেটা বলছি যে আমরা এই অ্যালকাইলের সাথে যদি আমরা হাইড্রোক্সিল মূলককে যুক্ত করে দিই, অর্থাৎ OH মূলকের প্রেজেন্ট থাকলেই সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যালকোহল। এখন ঘটনা হচ্ছে যে আমি যদি বলি যে এইভাবে, এইটা হচ্ছে আমাদের একটা ইথাইল মূলক, এটা হচ্ছে আমাদের একটা অ্যালকাইল মূলক, ইথাইল মূলক। এই ইথাইল মূলকটা এইটাকে যদি হচ্ছে আমরা OH এর সাথে বন্ডেড করে দেই, তাহলে দেখো এখানে এইটার নাম হয়ে যাচ্ছে কি, এটা নাম হয়ে যাচ্ছে ইথানল, যেটা আমরা দেখছি এটা একটা অ্যালকোহল। তারপর ধরো আমি একটা অ্যালকাইল মূলক নিলাম, হচ্ছে যে এটা হচ্ছে গিয়ে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল মূলক, যেটা হচ্ছে প্রোপাইল। তো এই প্রোপাইলটাকে আমি যদি OH এর সাথে অ্যাড করে দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে কি বলতো, এটা হয়ে যাচ্ছে প্রোপানল। এইভাবে আমরা এটা নামকরণগুলো করেছিলাম। সো তুমি একদম ডিটেলস পাবা কোথায়? এই নামগুলো ডিটেলস পাবা হচ্ছে ক্লাস 2তে, সেকেন্ড ক্লাসে নামকরণের ক্লাসটাতে পাবা একদম ডিটেলসে কিভাবে নামকরণগুলো করে। তো এটা আসলে জাস্ট এটা দেখাচ্ছি কেন, কারণ হচ্ছে তোমার এই যে দেখো, এই যে অ্যালকাইল মূলক, এই যে মূলকটা, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে অ্যালকাইল মূলক। এই যে এটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক, এই যে এটা, আবার এইটা আরেকটা অ্যালকাইল মূলক, এই যে আরেকটা অ্যালকাইল মূলক। তাহলে এগুলা কি? এগুলা হচ্ছে অ্যালকাইল মূলক। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক আর আর এর সাথে এই যে OH, এগুলো অ্যালকাইল মূলক আর এর সাথে এই যে OH। সো অ্যালকোহলকে আমরা আর অ্যালকাইলের সাথে OH দিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি কি, আমরা পেয়ে যাচ্ছি অ্যালকোহল। ঠিক আছে, এই তো ভেরি সিম্পল। তাহলে এটা যদি আমরা সাধারণ সংকেত নিয়ে কথাবার্তা বলি,
অ্যালকোহলের সাধারণ সংকেত, সাধারণ সংকেত, সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1। দেখো যেহেতু এটা হচ্ছে আমাদের আর এর সাথে OH আছে, তার মানে প্রথমে আর এর সাধারণ সংকেত বসবে এই CnH2n+1 অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত, এটা আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি। আর এইটার সাথে OH দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে অ্যালকোহল। সো CnH2n+1 আর OH এটা দিলেই অ্যালকোহল হয়ে যাচ্ছে, এটাই আমাদের সাধারণ সংকেত। তো তবে একটা ফ্যাক্টর হচ্ছে সবার সাথে OH দিলেই যে অ্যালকোহল হবে এমন না। যেমন তোমরা বেনজিন নামে একটা মূলক দেখেছো, দেখো এই যে এটা হচ্ছে কি তোমাদের মনে আছে মোস্ট প্রবাবলি, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বেনজিন। তো বেনজিনের প্রত্যেকটা কার্বনে কিন্তু হাইড্রোজেন থাকে। যেমন যেটা বলতে চাচ্ছি আমি, দেখো এইগুলো হচ্ছে বেনজিনের কার্বন। তোমরা জানো এই শীর্ষগুলোকে আমরা কি বলি? কার্বন বলি, তাই না? এই শীর্ষগুলোর মধ্যে কার্বন আছে। আমরা এই স্কেলেটন স্ট্রাকচার দিয়ে রিপ্রেজেন্ট করি যে এই শীর্ষগুলোতে কার্বন আছে এবং প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন আছে, অর্থাৎ এই সব জায়গায় কার্বনগুলোতে একটা করে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন। তো এইখান থেকে তুমি যদি মনে করো এই অংশটা থেকে, সাপোজ এই অংশটা থেকে হাইড্রোজেন যেটা, এই হাইড্রোজেনটাকে তুমি রিমুভ করে ফেলছো, সরায় ফেলছো, অপসারণ করে ফেলছো, ঠিক আছে? এই যে এই অংশটা, এইখান থেকে যে হাইড্রোজেনটা এটাকে তুমি সরায় ফেলছো, সরায় ফেললে এখানে একটা হাত খালি হয়ে যাবে না? দেখো তো এখানে একটা কি খালি হয়ে যাবে? এখানে একটা হাত খালি হয়ে যাবে, এই যে হাত খালি হয়ে যাবে। ওকে, সো এই হাতে এবার তুমি একটা OH বসায় দাও। আসো এই হাতে আমরা একটা OH বসায় দিই, হাইড্রোক্সিল বসায় দিই, OH। OH বসায় দিলে এটা একটা যৌগ পেয়ে গেলাম না? এই যৌগটার নাম কি জানো? এই যৌগটার স্পেশাল নাম আছে, এই যৌগটাকে বলা হয় ফেনল। ফেনল, এটা লিখছি আসলে বোঝা যাচ্ছে না, একটু ভালো করে লিখে দিই। এটার নাম হচ্ছে কি? ফেনল। এই ফেনলে এটার মধ্যে OH থাকা সত্ত্বেও এটা কিন্তু আসলে অ্যালকোহল নয়। আমি ক্রস দিয়ে দিলাম, এটা কি নয়? এটা হচ্ছে অ্যালকোহল নয়, অ্যালকোহল নয়। এই ফেনল এটা কিন্তু অ্যালকোহল নয়, এটা একটা আলাদা যৌগ। সো এরকম এই আর এর সাথে অ্যালকাইলের সাথে তুমি যদি OH দাও তাহলে সেটা অ্যালকোহল হয়ে যাচ্ছে, কিন্তু তুমি যদি এরকম বেনজিন মূলকের সাথে, এই বেনজিন মূলকের একটা নাম আছে, বেনজিন মূলককে বলা হয় অ্যারাইল মূলক, অ্যারাইল। এটা তোমরা এইচএসসি তে গেলে পাবা, অর্থাৎ 11-12 ক্লাস 11-12 পাবা। তো এরকম অ্যারাইলের সাথে অর্থাৎ বেনজিনের এই মূলকের সাথে যদি OH দিয়ে দাও তাহলে কিন্তু এটা আসলে অ্যালকোহল হয় না, সেটা মাথায় রাখবে। এটাকে তখন বলা হয় কি? এটাকে তখন বলা হয় হচ্ছে ফেনল। ওকে, নট অ্যালকোহল। সো এইভাবে আমরা অ্যালকোহলের সাধারণ সংকেত পেতে পারি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যালকোহল রিলেটেড বিস্তারিত কথাবার্তা। এবার আসলে আমরা প্রস্তুতির দিকে যাই। দেখো অ্যালকোহলের প্রস্তুতি ইথাইল ব্রোমাইড থেকে। এখানে তোমাদের বইতে ইথাইল ব্রোমাইড কথাটা লেখা আছে। ইথাইল ব্রোমাইড দেখে তো বুঝতেই পারতেছো বিষয়টা। ইথাইল মানে কি বলতো? ইথাইল ব্রোমাইড মানে হচ্ছে এই যে এখানে কার্বন দুইটা আছে, তাই তো? সো 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল হ্যালাইড। এখানে ইথাইল ব্রোমাইডটা বেসিক্যালি কি? ইথাইল ব্রোমাইডটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যালকাইল হ্যালাইড। RX, RXটা কি? RXটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। RXটা একটা অ্যালকাইল হ্যালাইড। সো ইথাইল ব্রোমাইড বা এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ আমাদের অ্যালকাইলের সাথে আমরা একটা কি পাচ্ছি? একটা হ্যালোজেন পাচ্ছি। হ্যালোজেন মানে কি? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন যে কোনো কিছু হতে পারে। জেনারেলি এখানে ফ্লোরিনটা পাওয়া যায় না। এটা কেন পাওয়া যায় না, কি হয় না হয়, এগুলো বিস্তারিত আমরা এইচএসসি লেভেলে আলোচনা করব। তবে এখানে আমরা যেটা পাই হ্যালোজেন আকারে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন এবং হচ্ছে আয়োডিন। ওকে, তাহলে এই তিনটা জিনিস ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। তো হ্যালোজেন আকারে আমরা কি কি পাই? আমরা বলেই দিই এই জায়গায় যে সাধারণত আমরা কি কি পাই? ক্লোরিন পাই, ব্রোমিন পাই অথবা আয়োডিন পাই। তো এখানে যে কোনো একটা, এখানে তো ব্রোমাইড বসানো হয়েছে, যে কোনো একটা বসাইতে পারো। আর অ্যালকাইল আকারে যে কোনো কিছু বসাইতে পারো। অ্যালকাইল আকারে যে কোনো, ইথাইল হইতে এবং কোনো কথা নাই। 3 কার্বন বিশিষ্ট প্রোপাইল হইতে পারে, বিউটাইল হইতে পারে, পেন্টাইল হইতে পারে। সো যে কোনো অ্যালকাইল হ্যালাইড থেকেই এটা তো প্রস্তুত করা যায়। তোমাদের বইতে 2 কার্বন বিশিষ্ট দেখানো হয়েছে, এই জন্য ইথাইল ব্রোমাইড থেকে এভাবে লিখছে। আর ইথাইল ব্রোমাইড থেকে লিখে তারপর কি 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড, তার মানে তুমি আসলে এখান থেকে যে অ্যালকোহলটা পাবা সেটাও 2 কার্বন বিশিষ্টই পাবা, তার মানে সেখানে তুমি ইথানল পাবা। সো বেসিক্যালি আমরা এখান থেকে কি পাচ্ছি? আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে ইথানল। সো এটা থেকে আমরা ইথানল পাবো, যেহেতু 2 কার্বন বিশিষ্ট। সো এখান থেকে আমরা এটাও 2 কার্বন, এটাও হচ্ছে 2 কার্বন। সো আসো বিক্রিয়াটা দেখি, বিক্রিয়াটা দেখলে ক্লিয়ার হবো। বিক্রিয়াটা হচ্ছে
এই হচ্ছে আমাদের ইথাইল ব্রোমাইড, 2 কার্বন বিশিষ্ট, অর্থাৎ CH2 CH3 CH2, এই হচ্ছে আমাদের ইথাইল, আর এই যে ব্রোমিন দিয়ে দিলে হয়ে গেল ইথাইল ব্রোমাইড। এইটাকে দেখো, এটাকে হচ্ছে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ নিব। এই যে বন্ড অ্যাকুয়াস, এই যে এইভাবে আমি এটা দেখাই দিছিলাম আগে বিভিন্ন ক্লাসে তোমাদেরকে, এইভাবে এই যে AQ দিয়ে বোঝায় হচ্ছে অ্যাকুয়াস সলিউশন। ইংলিশে এই কথাটা হচ্ছে কি অ্যাকুয়াস সলিউশন, আর যদি এটাকে বাংলা করো তাহলে হচ্ছে জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ। সো এই ইথাইল ব্রোমাইড অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ নিতে পারি, অথবা চাইলে কিন্তু তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডও নিতে পারো, সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ নিতে পারো। এখানে আসলে কি হবে আমি একটু বলে দিই। দেখো এইখানে যেটা হবে, এই OH যেটা, এই OHটা এটা কি করবে, এটা এই ব্রোমিনকে রিপ্লেস করবে, মানে ব্রোমিনটাকে সরিয়ে দিয়ে এই OH মূলকটা, এই OH মূলকটা ব্রোমিনটাকে সরিয়ে দিয়ে বসে যাবে এখানে। বসে গেলে দেখো এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই ব্রোমিন এবং পটাশিয়ামটা, এই ব্রোমিন এবং পটাশিয়ামটা নিজেদের মধ্যে কি করবে, যুক্ত হয়ে যাবে। তাহলে এইখানে হচ্ছে কি আমাদের OHটা কি করলো, OHটা এখানে আমাদের OHটা এসে কি করলো, ব্রোমিনটাকে রিপ্লেস করে দিল, আর পটাশিয়াম আর ব্রোমিন একসাথে মিশে গেল। তাহলে OH যদি ব্রোমিনের জায়গায় বসে যায় তাহলে এখানে কি আসবে, এই যে ইথাইল তো থাকলো, এই OH বসে গেল ব্রোমিনের জায়গায়, তাহলে OH হয়ে যাবে এখানে, আর তখন ব্রোমিনটা পটাশিয়ামের সাথে একসাথে চলে যাবে, তাহলে আমরা পেয়ে যাব KBr। এই তো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত যৌগ কিন্তু পেয়ে গেলাম, এই যে আমাদের কাঙ্ক্ষিত ইথানল, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। সো এটাই হচ্ছে আমাদের ইথানল, ঠিক আছে। সো এইভাবে আমরা চাইলে অ্যালকাইল হ্যালাইড থেকে, এটা ছিল আমাদের অ্যালকাইল হ্যালাইড, এটা আমাদের কি ছিল অ্যালকাইল হ্যালাইড, এইটা থেকে আমরা পেয়ে গেছি ইথানল অর্থাৎ অ্যালকোহল। সো ইথানলটা কি, ইথানলটা হচ্ছে আমাদের অ্যালকোহল। এইভাবে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি। দেখো তোমাদের একটা কথা বলে রাখি, এটা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। এই বিক্রিয়াটার নাম সংক্ষেপে এসএন, এই বিক্রিয়াটার নাম আছে, এই বিক্রিয়ার নাম সংক্ষেপে হচ্ছে এসএন, এসএন বিক্রিয়া বলা হয় এটাকে সংক্ষেপে, ঠিক আছে। এসএনটাকে যদি তুমি ভাঙতে যাও তাহলে এসএন মানে বোঝাবে কি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। আচ্ছা এই ব্যাপারটাকে আমি একটু বাংলায় বলে দিই, এটা আমরা যেহেতু তোমাদের নাই, এটাকে আমি একটু সহজ ভাষায় বলি। এইটা মানে হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, এই এসএন বলতে বোঝায় কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। কেন্দ্রাকর্ষী এই কথাটা আমি সংক্ষেপে বলি, এটা জেনে রাখতে পারো, এটা লাগবে অবশ্যই, এগুলো কাজে লাগবে এইচএসসি লেভেলে। সো কেন্দ্রাকর্ষী এই কথাটা দিয়ে বোঝায় কি, ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ এর প্রতি আকর্ষণ, ঠিক আছে। কেন্দ্রাকর্ষী এই কথাটা দিয়ে বোঝায় ধনাত্মক চার্জের প্রতি আকর্ষণ, ধনাত্মক চার্জের প্রতি আকর্ষণ করে প্রতিস্থাপন করলো এমন কিছু একটা বোঝায় হচ্ছে এসএন বিক্রিয়া। সো এই বিক্রিয়াটার সংক্ষেপ নাম হচ্ছে এসএন বিক্রিয়া। এসএন মানে কি, ধনাত্মক চার্জের প্রতি আকর্ষণ বোধ করে প্রতিস্থাপন করে ফেলছে, মানে একজন আরেকজনকে সরায় ফেলছে, এইরকম একটা বিষয় এখানে ঘটছে। দেখো এখানে OH ব্রোমিনকে সরায় ফেলছে, কেন, কারণ এখানে একটা গুপ্ত ধনাত্মক চার্জের সূত্রপাত ঘটে। কিভাবে এই ধনাত্মক চার্জগুলো আসে, কেন আসে না আসে, এগুলো সব বিস্তারিত জানতে পারবে ক্লাস 11-12-এ। তো তোমাদের আসলে এই জিনিসটাই মনে রাখতে হবে যে এখানে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইড কিংবা সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ ব্যবহার করলে ইথানল উৎপন্ন করতে পারতেছি। কিভাবে, খুব সহজে, এই OHটা ব্রোমিনটাকে সরিয়ে দিয়ে এখানে বসে যাবে, এই যে নিজে বসে গেল এখানে, আর তখন ব্রোমিনটা পটাশিয়ামের সাথে পটাশিয়াম ব্রোমাইড আকারে চলে যাবে। সো এইভাবেই আসলে তোমরা কি করতে পারবা, এখানে অ্যালকোহল প্রস্তুত করতে পারবা, ভেরি ইজি, তাই না। তো আসলে নেক্সটে যাই। দেখো আমরা এবার একটু অ্যালডিহাইড নিয়ে কথাবার্তা বলি। অ্যালডিহাইড, আচ্ছা অ্যালকোহলে যেমন কার্যকরী মূলক ছিল হচ্ছে OH বা হাইড্রোক্সিল মূলক, অ্যালডিহাইডের ক্ষেত্রে কার্যকরী মূলক কি হবে,
অ্যালডিহাইডের ক্ষেত্রে কার্যকরী মূলক হবে হচ্ছে বন্ড CHO, এটাকে বলা হয় অ্যালডিহাইড মূলক, বন্ড CHO। এবং তখন তুমি যদি অ্যালডিহাইডকে রিপ্রেজেন্ট করতে চাও, তুমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবা? এই অ্যালকাইলের সাথে একইভাবে অ্যালকোহলের মতোই অ্যালকাইল, এটার সাথে CHO দিয়ে দিলেই হয়ে যাবে অ্যালডিহাইড। সো RCHO এটা হচ্ছে অ্যালডিহাইডের প্রকাশ, সাধারণ প্রকাশ। তো এটা বলতে আমরা কি বুঝবো? RCHO দেখলেই বুঝবো এটা হচ্ছে অ্যালডিহাইড। এবং আমরা যদি অ্যালডিহাইডের সাধারণ সংকেত নিয়ে কথাবার্তা বলি, অ্যালডিহাইডের সাধারণ সংকেত, অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি হবে? এটা হচ্ছে একইভাবে, এই যে দেখো অ্যালকাইল আছে, অ্যালকাইলের জন্য আমরা কি পাই? CnH টয়েস n +1, আর এটার সাথে আমাদের এই যে CHO এটা বসে যাবে, এই CHO এটা বসে যাবে। সো এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইডের সাধারণ সংকেত। এবং এটার নামকরণ সহ যা আছে বিস্তারিত সব তুমি ক্লাস 2তে পেয়ে যাবা, ক্লাস 2। এবার আসো, এটা আমরা অ্যালডিহাইডের প্রস্তুতিটা একটু দেখে ফেলি। তাহলে এটা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অ্যালডিহাইডের প্রস্তুতি। এখানে মূলত আমরা প্রস্তুতি দেখছি। ওকে, প্রস্তুতি, পানি সংযোজন। প্রস্তুতিতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মূলত পানি সংযোজন। আসো, কার সাথে আমরা পানি সংযোজন করব? এই বিক্রিয়াটা ঠিক আগের ক্লাসে অ্যালকাইনি আমরা দেখে আসছি, এটা ওই বিক্রিয়াটাই, একদম সিম্পল। আমরা এখানে করব হচ্ছে ইথাইন থেকে। তাহলে কার থেকে করব বলো তো? এই জায়গাটায় ইথাইন থেকে প্রস্তুত করব, ইথাইন থেকে প্রস্তুত করব। সো ইথাইন আমাদের কাছে কি আছে? CH ট্রিপল বন্ড CH, ইথাইন। এইটার সাথে হচ্ছে আমরা দেখো পানি সংযোজন করতে চাই, অর্থাৎ আমরা দিতে চাই H2O, পানি। ঠিক আছে, ওকে। সো এইখানে আমাদের কি কি থাকবে? এখানে আমাদের থাকবে হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, এবং হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দেখো এই যে বিভিন্ন শতকরা দিয়ে যে আমরা এখানে বোঝাচ্ছি, যে এইখানে যে শতকরাটা বোঝানো হচ্ছে একটু খেয়াল রাখবা, এই শতকরা দিয়ে আমরা ঘনমাত্রা বোঝাই, ওই ঘনমাত্রাটাকে বলা হয় শতকরা ঘনমাত্রা। এই ধরনের ঘনমাত্রাকে কি বলা হয়? এই ধরনের ঘনমাত্রাকে বলা হয় শতকরা ঘনমাত্রা। মানে এটা এক ধরনের ঘনমাত্রাই বোঝায়। তাহলে এই যে 20%, 2% মার্কিউরিক সালফিউরিক অ্যাসিড, এগুলো দিয়ে ঘনমাত্রা বোঝায়। বুঝতে পারছো? যেমন 20% সালফিউরিক অ্যাসিড দিয়ে বোঝায় কি, এখানে 20% সালফিউরিক অ্যাসিড আছে, বাকি 80% পানি। এখানে 2% মার্কিউরিক সালফেট আছে, বাকি 80%, বাকি 98% পানি। ওকে, সো এখানে এটাই বোঝাচ্ছে যে এখানে 20% সালফিউরিক অ্যাসিড, বাকি 80% পানি। এই জায়গায় 2% মার্কিউরিক সালফেট, বাকি 98% পানি। এই যে পানিতে আমরা যে দ্রবীভূত করলাম, দ্রবীভূত করলে যে দ্রবণ বানালাম, সেই দ্রবণটার ঘনমাত্রাটাই এভাবে পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, তো দেখো তোমাদের তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা কি করলাম? পানিটাকে যদি সংযুক্ত করে দেই ইথাইনের সাথে, তাহলে আমরা এখান থেকে অ্যালডিহাইড পেয়ে যাই, CH3CHO, অ্যালডিহাইড পেয়ে যাব। তো এইভাবে আমরা ইথাইন থেকে চাইলে আমরা কি করতে পারি? অ্যালডিহাইড পেয়ে যেতে পারি, ইথানল। তাহলে এটা ছিল আমাদের হচ্ছে ইথাইন, ইথাইন এখান থেকে আমরা পেয়ে গেছি হচ্ছে ইথানল। ওকে, এই তো এইভাবে আমরা চাইলে আমরা বিভিন্ন জিনিস পেয়ে যেতে পারি। তাহলে দেখো নেক্সটে হচ্ছে গিয়ে আমরা পরবর্তী অংশে চলে যাই। আমাদের অ্যালডিহাইডের মধ্যে একটা পার্ট আছে, সেটাকে বলা হচ্ছে ফরমালিন। ওকে, দেখো ফরমালিন এই কথাটা হচ্ছে মিথানল বা ফর্মালডিহাইড। মিথানল, মিথানলটা কি বলতো? এই যে HCHO, অ্যালডিহাইড জগতের একদম প্রথম যেই যৌগটা, এটা কিন্তু একটা অ্যালডিহাইড। এই যে দেখো মিথানল কিন্তু একটা অ্যালডিহাইড। কেন কেন বলো অ্যালডিহাইড? কারণ হচ্ছে এই যে CHO মূলক আছে, হাইড্রোজেনের সাথে CHO আছে, এরকম হলে আমরা সেটাকে অ্যালডিহাইড বলতে পারতেছি। কেন? কারণ বন্ড CHO, এই মূলকটা আছে, তো সো এই মূলকটা থাকলেই সেটা কি অ্যালডিহাইড। তাহলে এইবার হচ্ছে আমরা বলবো যে মিথানল বা এইটা আরেকটা নাম আছে, এটাকে বলা হয় ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড, এই মিথানলকেই কি বলা হয় বলো? ফর্মালডিহাইড। সো এই মিথানল বা ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে
40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফরমালিন বলে। আচ্ছা, তাহলে 40% জলীয় দ্রবণ এই ব্যাপারটা কি বলতো? 40% জলীয় দ্রবণ এই ব্যাপারটা হচ্ছে, দেখো এইখানে এই 40% বলতে আমরা কি বুঝাই, আমি এই পাশ থেকে একটু দেখা দিই। এটা মানে হচ্ছে কি 40% ফর্মালডিহাইড থাকবে, অর্থাৎ এই যে এই মিথানল থাকবে, আর বাকি যে 60% এটা থাকবে হচ্ছে পানি। এই মাত্রই যেটা বললাম যে এই ক্ষেত্রে এইটা দিয়ে কি বোঝায়, শতকরা ঘনমাত্রা বোঝায়। যার 40% থাকবে হচ্ছে মিথানল, মিথানলের কিছুটা তরল যৌগ, আর পানীয় তরল যৌগ, সেটা মিক্স করে দিলে এরকম আমরা ফরমালিন পেয়ে যাই, যার মধ্যে 40% থাকবে মিথানল আর 60% থাকবে কি পানি। তাহলে এই জিনিসটাকে আমরা বলতেছি ফরমালিন। ফরমালিন দিয়ে আমরা আসলে কি করি, আমরা চাইলে একটু দেখে ফেলতে পারি। ফরমালিনের ব্যবহার হচ্ছে বিভিন্ন রসায়ন গবেষণাগারে ব্যবহার করা হয়, বিভিন্ন কাজে রসায়ন গবেষণাগারে ব্যবহার করা হয়। রসায়ন গবেষণাগারে ব্যবহার করা হয়, এটা তো বুঝতেই পারছো, এটা হচ্ছে প্রথম। আর আরেকটা ব্যবহার কোথায় আছে? মৃতদেহ সংরক্ষণ করার ক্ষেত্রে, মর্গে মৃতদেহ সংরক্ষণ করার ক্ষেত্রে, বা পচন রোধ। যদি হচ্ছে মৃতদেহকে রিজার্ভ করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে কোনো ডেড বডি যদি সংরক্ষণ করা লাগে, সেক্ষেত্রে ফরমালিন ইউজ করলে কিন্তু ডেড বডিটা আর পচে না। ঠিক আছে, তো এই দুইটা কাজে ব্যবহার করা হয়। এক সময় বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী ছিল যারা ফলমূলে ফরমালিন ব্যবহার করতো, যেন ফলমূলও একইভাবে না পচে সেজন্য। বাট এটা কিন্তু মারাত্মক প্রাণঘাতী একটা কেমিক্যাল বলা যায়, যেটাকে হচ্ছে আমরা কোনোভাবেই খাদ্যের ক্ষেত্রে ব্যবহার করতে পারি না, অর্থাৎ এটাকে খাদ্যদ্রব্য ক্ষেত্রে কোনোভাবেই ব্যবহারযোগ্য নয়। এবং 2009 সালে স্পেশালি আইন করে বাংলাদেশ থেকে ফরমালিনের ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল খাদ্যদ্রব্য কিংবা অন্য ফলমূলের ক্ষেত্রে, সংরক্ষণের ক্ষেত্রে। সো এটা বুঝতেই পারছো, যেটা দিয়ে তুমি মানে মৃতদেহ সংরক্ষণ করবা, সেটা দিয়ে তুমি এখন ফল সংরক্ষণ করে খাও, এটা তো আমাদের জন্য ভয়ানক অবস্থা। সো আমাদের আসলে নৈতিকতার ব্যাপারটা খুব জরুরি। আমরা তো ভালো স্টুডেন্ট হবই, সাথে সাথে এটাই আমরা প্রতিজ্ঞা করি যে আমরা যখন বড় হই তাহলে যেন আমরা একজন ভালো মানুষ হতে পারি, একজন নৈতিক মানুষ হতে পারি। আমাদের নীতি নৈতিকতাটা বজায় রাখা খুব জরুরি, শুধু ভালো লেখাপড়া করাটাই আসলে যথেষ্ট না। হ্যাঁ, এটা আমি সব সময় বলি। এই জন্য আমাদের উচিত একজন ভালো মানুষ হিসাবে গড়ে ওঠা। ঠিক আছে, সো এই ব্যাপারগুলোই আসলে মূল বিষয়। তোমরা যখন ভালো মানুষ হিসাবে গড়ে উঠবা, তখন দেশ থেকে দুর্নীতি, এসব অসাধু কাজ কারবার, এগুলো তোমরা রুখে দিবা। এটাই আমরা আশা করি, এটাই আমরা প্রত্যাশা করি। তাহলে দেখো, তো এই ছিল আমাদের হচ্ছে ফরমালিন। এই বিষয়ে মোটামুটি আমাদের আলোচনা গেল। এখন আসো আমরা পরবর্তী অংশে যাই, ফ্যাটি অ্যাসিড অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডকে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডও বলা যায়। আমি তাহলে এই ব্যাপারটা একটু লিখে দিচ্ছি এখানে, দেখো। ফ্যাটি অ্যাসিড এই কথাটার অর্থ মোটা দাগে রাসায়নিকভাবে এটাকে যদি উপস্থাপন করি, তাহলে এটার নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড, ওকে, কার্বক্সিলিক অ্যাসিড এটাকে বলা যায়, ফ্যাটি অ্যাসিডকে। এখন আসো, এই কার্বক্সিলিক অ্যাসিডটা আমরা কিভাবে প্রস্তুত করতে পারি। প্রধানত কার্বক্সিলিক অ্যাসিড বলতে কি বোঝায়, এই যে এই মূলকটা দেখো, এই যে এইটা বন্ড COOH, এই মূলকটাকে বলা হয় হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক। এই যে মূলকটা, এই যে এই বন্ড COOH, আগের বার যেমন এরকম এরকম বন্ড দিয়ে CHO থাকলে অ্যালডিহাইড হয়ে যেত, এখানে বন্ড দিয়ে COOH থাকলে এটা হচ্ছে গিয়ে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড এই জিনিসটা, এই যে এটা থাকলেই, এই মূলকটাই হচ্ছে আমাদের এটার কি মূলক বলতো, এটার কার্যকারী মূলক। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের জন্য এটাই হচ্ছে আমাদের কার্যকারী মূলক, জাস্ট লাইক দ্য অ্যালডিহাইড অ্যান্ড অ্যালকোহল, এর আমাদের কার্যকরী মূলক। এবং আমরা যদি এটা সাধারণ সংকেতের কথা বলি, কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত এটা ঠিক আগের মতোই, অ্যালকাইলের সাধারণ সংকেত থাকবে CnH2n+1, সাথে এই কার্যকরী মূলকটা বসায় দিতে হবে, সেটা হচ্ছে COOH। একদম সিম্পল, একেবারে সিম্পল। অ্যালকাইল CnH2n+1, অ্যালকোহল থেকে এই ধারাটা অব্যাহত থাকে, CnH2n+1, OH দিলে অ্যালকোহল, CHO দিলে অ্যালডিহাইড, COOH দিলে কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। ওকে, তো এইটা আমরা আসো প্রস্তুত করি। আমরা যদি ইথানল থেকে প্রস্তুত করি, তোমরা জানো ইথানল মানে হচ্ছে 2 কার্বন বিশিষ্ট। সো ইথানলটা আসলে কি, ইথানলটা হচ্ছে অ্যালডিহাইড। তার মানে আমরা এখানে অ্যালডিহাইড থেকে প্রস্তুত করতেছি। কাকে প্রস্তুত করতেছি? কার্বক্সিলিক অ্যাসিডকে।
সো অ্যালডিহাইড হচ্ছে এখানে ইথানল হচ্ছে এইটা, এই যে 2 কার্বন বিশিষ্ট যে অ্যালডিহাইড, যেহেতু ইথ আছে তাই 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তোমরা জানো এটাকে আমরা ইথানল বলি। তাহলে এটা হচ্ছে আমাদের ইথানল। এই ইথানলকে আমরা জায়মান অক্সিজেন দিয়ে জারিত করব। সো বেসিক্যালি এটা একটা জারণ বিক্রিয়া, এই কথাটা আমি একটু বলে দিচ্ছি। এখানে যে ঘটনা ঘটাবো সেটা হচ্ছে এখানে জারণ সংঘটিত হবে, জারণ, আমরা এখানে জারণ সংঘটিত করব, জারণ সংঘটিত হবে। সো ইথানল জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এটার কথাটা আমি একটু বলে দিচ্ছি, এটাকে বলা হয় জায়মান অক্সিজেন। যারা ইংলিশ ভার্সন, এটা তোমাদের জন্য এটাকে বলা হয় ন্যাসেন্ট অক্সিজেন, ন্যাসেন্ট জায়মান অক্সিজেন, এটার নাম হচ্ছে জায়মান অক্সিজেন। এবার একটু আসো আমি ধাপে ধাপে তোমাকে একটু বলি যে জায়মান অক্সিজেন এই জিনিসটা কি, এটা আমি তোমাকে আরেকটু ক্ল্যারিফাই করে দিই। এই জায়মান অক্সিজেনটা এই যে এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে যে অক্সিজেন প্রকাশ করা হয়, এখানে তুমি জায়মান যে কোনো কিছু পেতে পারো। সাধারণত জায়মান অক্সিজেন আর জায়মান হাইড্রোজেন পাওয়া যায়। এই জায়গায় জায়মান হাইড্রোজেন দিয়ে বিজারণ হয়, এখানে জারণ সংঘটিত হচ্ছে, অর্থাৎ আমরা এখানে জায়মান অক্সিজেন ব্যবহার করব। জায়মান অক্সিজেন এই জিনিসটা দিয়ে আসলে এক সংক্ষেপে যদি বলি, এটাকে বোঝানো হয় এক ধরনের সদ্য প্রস্তুত অক্সিজেন, সদ্য প্রস্তুত অক্সিজেন, অর্থাৎ নগদ নগদ তৈরি হয়েছে এবং নগদ নগদ বিক্রিয়া করছে, এরকম সদ্য প্রস্তুত অক্সিজেন যা অত্যন্ত সক্রিয়, যা অত্যন্ত সক্রিয়। সো এইটা হচ্ছে আমাদের জায়মান অক্সিজেন। তাহলে আমরা জায়মান অক্সিজেনকে এটা বলতে পারি যে এটা হচ্ছে কি, এটা সদ্য প্রস্তুত অক্সিজেন, যেটা কি, যেটা হচ্ছে অত্যন্ত সক্রিয়। ওটা নিচে দিয়ে দিলাম, ওকে। তো এবার আসো, এই জায়মান অক্সিজেনটা ব্যবহার করব আমরা, জায়মান অক্সিজেনটা প্রস্তুত করব কিভাবে, জায়মান অক্সিজেনটা কিভাবে প্রস্তুত করব। আমি একটু অক্সিজেনটা নিচে লিখে দিই, আমাদের এখানে একটু স্পেস লাগবে। আমি এটা দিয়ে দিলাম জায়মান অক্সিজেন। এটাকে আমরা প্রস্তুত করব কিভাবে, এটা প্রস্তুত করা হয় দুইটা দ্রবণের সাহায্যে। আমরা পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করব, পটাশিয়াম ডাইক্রোমেট, এবং হচ্ছে ব্যবহার করব সালফিউরিক অ্যাসিড দ্রবণ। তুমি যখন পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড দ্রবণকে মিশ্রিত করবে, তখন ওই মিশ্রণে জায়মান অক্সিজেন উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হয় সেই ব্যাপারটাও তোমাকে একটু আমি দেখায় দিই, এটা তোমাদের বইতে এগুলো নাই, আমি এটা এক্সট্রাভাবে দেখায় দিচ্ছি যে পটাশিয়াম ডাইক্রোমেট এবং হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিয়ে কিভাবে উৎপন্ন করা হয়। দেখো, তুমি যখন পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডকে একসাথে মিশ্রিত করবে, সেখানে হচ্ছে তুমি কি পাবা, সেখানে তুমি পটাশিয়াম সালফেট পেয়ে যাবা। এখান থেকে এই যে দেখো সালফিউরিক অ্যাসিডের সালফেট, আর এই যে পটাশিয়াম আছে, এটা পটাশিয়াম সালফেট পেয়ে যাবা। আবার এই ক্রোমিয়াম থেকেও তুমি সালফেট পাবা। তাহলে এখানে তৈরি হবে হচ্ছে ক্রোমিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট। আর তৈরি হবে হচ্ছে পানি, এবং সেই সাথে আমাদের সেই কাঙ্ক্ষিত যে জিনিসটা আমরা খুঁজতেছিলাম, এটা তৈরি হয়ে যাবে জায়মান অক্সিজেন। তাহলে এখানে আমাদের কি কি তৈরি হচ্ছে বলো তো, এখানে এই বিক্রিয়াটা আমরা কিভাবে পাচ্ছি, এই পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড মিলে পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, পানি, এবং ওই সেই জায়মান অক্সিজেন দিচ্ছে। এই জায়মান অক্সিজেনটা আমরা এখানে ব্যবহার করি, এটা আমরা এখানে ব্যবহার করি। সো এটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা কি পাচ্ছি বলো, তাহলে এই জার্মান অক্সিজেনটা কি করবে, এটাকে জারিত করবে। কিভাবে, এই অক্সিজেনটা সুন্দর করে এটার মাঝখানে ঢুকে যাবে, ভেরি সিম্পল। তুমি এখানে একটা মাঝখানে অক্সিজেন দিয়ে দাও, মাঝখানে অক্সিজেন দিয়ে দিলে দেখো এখানে ডাবলও চলে আসবে, তার মানে কি, এটা ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে। তাহলে এই যে আমাদের CH3COOH, একদম সিম্পল, তাই না? তাহলে এটা আমাদের কি ছিল, এটা আমাদের ছিল হচ্ছে ইথানল, এবং এটা আমাদের হয়ে গেল ইথানোয়িক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। ওকে, ক্লিয়ার? তোমাকে আমি এবার এখানে একটা বোনাস পয়েন্ট দেখায় দিই। তোমাকে একটা বোনাস পয়েন্ট দেখায় দিই। বোনাস পয়েন্টটা হচ্ছে যে আমরা একটু আগে অ্যালডিহাইড প্রস্তুত করলাম না, দেখো একটু আগে আমরা অ্যালডিহাইড প্রস্তুত করছি, এই যে অ্যালডিহাইড, এই অ্যালডিহাইডটা আমরা একটু আগে প্রস্তুত করছি, ঠিক আছে? সো অ্যালডিহাইডটা যে প্রস্তুত করলাম, আমরা প্রস্তুত করলাম হচ্ছে ইথাইন থেকে, ইথাইন থেকে ইথানল প্রস্তুত করলাম। একটু আগে আমরা অ্যালকোহল পড়ছি না, অ্যালকোহল থেকেও অ্যালডিহাইড প্রস্তুত করা যায়, যেটা তোমাদের বইতে নাই। কিভাবে, আচ্ছা কেন এই কথাটা আমি তুললাম যে অ্যালকোহল থেকে প্রস্তুত করা যায়? দেখো, অ্যালকোহল থেকে তুমি অ্যালডিহাইড প্রস্তুত করতে চাচ্ছ, এইটা ঠিক এই উপায়েই করা যায়,
অর্থাৎ তুমি যে মাত্র অ্যালডিহাইড থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করলা বা আমরা যে করলাম, একই উপায়ে অ্যালকোহল থেকেও অ্যালডিহাইড প্রস্তুত করা যায়। তাহলে এই উপায়ে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড করা যায়, আবার অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক করা যায় একই উপায়ে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি দেখো সেটা কি, আমি আগের স্লাইডটা একটা স্পেশাল কেস দেখায় দিই। এটা হচ্ছে আমাদের স্পেশাল কেস। আচ্ছা আমি এক কাজ করি, আগের স্লাইডে কেন দেখাবো, এই জিনিসটার সাথে আমি একটা তোমাকে স্লাইড অ্যাড করে দিচ্ছি। স্লাইড অ্যাড করে দিই, আসো। সো এখানে আমরা একটু কথা বলি। এটা হচ্ছে আমাদের স্পেশাল কেস। এটা মাথায় রাখবা, এটা দিয়ে অনেক কিছু করা যাবে ভবিষ্যতে। স্পেশাল কেস, ঠিক আছে? সো দিস ইজ আওয়ার স্পেশাল কেস। এই স্পেশাল কেসটা আমরা কি করতেছি, এই স্পেশাল কেসটায় আমরা দেখো এটা করতেছি, আমাদের কাছে থাকবে একটা অ্যালকোহল। এই অ্যালকোহলটাকে আমরা জারণ করব, অর্থাৎ এখান দিয়ে আমরা জার্মান অক্সিজেন প্রডিউস করব। তাহলে জার্মান অক্সিজেন আমরা কিভাবে প্রডিউস করতেছি মনে আছে? এই যে এইমাত্র আমরা দেখাইলাম কিভাবে প্রডিউস করলাম জার্মান অক্সিজেনটা। জার্মান অক্সিজেনটা আসছে হচ্ছে এই যে এখান থেকে, কি কি, অলওয়েজ পটাশিয়াম ডাইক্রোমেট এবং হচ্ছে সালফিউরিক অ্যাসিড যুক্ত করে একসাথে বিক্রিয়া করে আমরা এখান থেকে জার্মান অক্সিজেনটা পাচ্ছি। তাহলে তুমি অ্যালকোহলকে জার্মান অক্সিজেন দিয়ে বিক্রিয়া করলে তুমি পেয়ে যাবা হচ্ছে অ্যালডিহাইড। আবার এই অ্যালডিহাইড এই মাত্রই আমরা দেখলাম যে অ্যালডিহাইডকেও জার্মান অক্সিজেন দিয়ে বিক্রিয়া করলে পেয়ে যাচ্ছ ইথানোয়িক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এই অ্যালডিহাইডকে জার্মান অক্সিজেন দিয়ে জারিত করলে আমরা পেয়ে যাচ্ছি কার্বক্সিলিক অ্যাসিড বা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড বা কি, বা ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে? সো এইভাবে কিন্তু আমরা চাইলে জিনিসটা মনে রাখতে পারি, অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন আমরা একটা অ্যালকোহল নিই, ইথানল, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল নিলাম। তাহলে এটাকে তুমি যদি হচ্ছে জারণ করো অক্সিজেন দিয়ে, জার্মান অক্সিজেন দিয়ে, তাহলে এই ইথানলকে জারণ করলে আমরা পেয়ে যাচ্ছি অ্যালডিহাইড CH3CHO। আবার এইটাকে জারণ করলে আমরা মাত্রই দেখলাম আমরা পেয়ে যাচ্ছি কি, কার্বক্সিলিক অ্যাসিড CH3COOH। সো এইভাবে এটা কিন্তু একটা ভালো একটা ওয়ে, এই বিষয়টা জেনে রাখো, এটা তোমাদের ভবিষ্যতে প্রচুর কাজে লাগবে। ওকে, ঠিক আছে? সো আসো আমরা নেক্সটে যাই। এবার আমরা একটু ফ্যাটি অ্যাসিডের রাসায়নিক ধর্ম নিয়ে কথাবার্তা বলি। অর্থাৎ আমরা যে ফ্যাটি অ্যাসিড দেখলাম বা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড দেখলাম, এটার কিছু রাসায়নিক ধর্ম নিয়ে আমরা কথাবার্তা বলবো। আসো আমরা একটু দেখি। আমরা যেহেতু এটা একটা অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড, কথার নামের শেষেই দেখতেছো অ্যাসিড আছে, তার মানে এটার মধ্যে অম্ল ধর্ম বা অ্যাসিডীয় ধর্ম তো থাকবেই। এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি যে এটা একটা অ্যাসিড? ধরো আমি এইমাত্র যে আমরা ফ্যাটি অ্যাসিড আকারে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করলাম, এই ইথানোয়িক অ্যাসিড এইটাকে হচ্ছে আমরা একটা ক্ষারের সাথে বিক্রিয়া দিয়ে দিব সোডিয়াম হাইড্রোক্সাইড। এই ইথানোয়িক অ্যাসিডটাকে একটা ক্ষারের সাথে বিক্রিয়া দিব কি, সোডিয়াম হাইড্রোক্সাইড। সো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা বিক্রিয়াটা দিই, দেখো এটা একটা প্রশমন বিক্রিয়া হয়ে যায়। প্রশমন বিক্রিয়া কি হয় তোমাদের মনে আছে তো? প্রশমন বিক্রিয়া আমরা কি করতাম ভাইয়ারা, এই যে H আর এই যে OH, এই দুটো একসাথে মিলে গিয়ে পানি তৈরি করে ফেলতো। H আর OH মিলে গিয়ে কি তৈরি করে ফেলতো? H আর OH মিলে গিয়ে হচ্ছে গিয়ে পানি তৈরি করে ফেলতো। তাহলে এই যে আমরা পানি তৈরি করে ফেললাম। আর বাদ বাকি কি ছিল? আর বাদ বাকি ছিল হচ্ছে এই যে এইটা OH আর যদি চলে যায় তাহলে এখানে সোডিয়ামটা পড়ে থাকে। এই সোডিয়ামটা তখন এই H এর জায়গায় বসে যায়। বসে গেলে এই ইথানয়েড, এই যে CH3COOH, এটাকে ইথানয়েড বলে। যখন H থাকে না, ইথানোয়িক অ্যাসিড, Hটা না থাকলে হয়ে যাবে কি, ইথানয়েড। তাহলে এই সোডিয়ামটা গিয়ে H এর জায়গায় বসবে, এই ইথানয়েডের সাথে মিক্সড হয়ে গিয়ে আমাদেরকে দিবে হচ্ছে সোডিয়াম ইথানয়েড। অর্থাৎ এই যে CH3COO, এইটুকু অংশকে আমরা বলছিলাম ইথানয়েড, এটার সাথে সোডিয়াম দিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি সোডিয়াম ইথানয়েড। তাহলে এটা হচ্ছে আমাদের একটা লবণ। তাহলে এখন ঘটনাটা হচ্ছে, এটা যদি একটা ক্ষার হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা যদি একটা ক্ষার হয় যার সাথে এই আমাদের ইথানোয়িক অ্যাসিডটা বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করলো, তার ফলে আমরা বলতে পারতেছি যে এই জিনিসটা আসলে অ্যাসিডই, নাহলে তো এটা হইতো না।
এই অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করলেই না লবণ পানি উৎপন্ন হয়। তাহলে ক্ষার এমন একটা জিনিসের সাথে বিক্রিয়া করলো যেটার সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করলো, তাহলে ওই জিনিসটা কি হওয়া উচিত? নো ম্যাটার হোয়াট, ওই জিনিসটা অবশ্যই অ্যাসিড হওয়া উচিত। তাহলে এটাই হচ্ছে আমাদের সে অ্যাসিড। তাহলে আমরা এটাকে বলে দিতে পারি যেটা আমাদের অ্যাসিড বা অম্ল। সো অ্যাসিড বা অম্ল। সো এই ছিল ফ্যাটি অ্যাসিডের অম্ল ধর্মের প্রমাণ। এছাড়া খাদ্য সংরক্ষক আকারে আসলে আমরা এটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে? খাদ্য সংরক্ষক আকারে আমরা ব্যবহার করতে পারি। খাদ্য সংরক্ষক কিভাবে ব্যবহার করে? তোমরা ভিনেগারের নাম শুনছো না? বাজারে দেখবা যে ভিনেগার পাওয়া যায়। তোমাদের বাসায় তোমাদের আম্মুরা হচ্ছে ভিনেগার ব্যবহার করতো, ওকে? ভিনেগার খাদ্য সংরক্ষণ আকারে তোমরা দেখবে যে তোমার আম্মুরা আচার বানানোর সময় ভিনেগার ব্যবহার করে বা বিভিন্ন কাজে ভিনেগার ব্যবহার করে। ওইটা আসলে কাজটা কি? ভিনেগারটা কি করে? ভিনেগারটা হচ্ছে আচারটাকে সংরক্ষণ করতে হেল্প করে। আচারটা যেন ব্যাকটেরিয়ার আক্রমণে পচে না যায়, সেই জন্যই হচ্ছে ভিনেগারটা ব্যবহার করা হয়। তো ভিনেগারটা কি? ভিনেগার এই জিনিসটা হচ্ছে তোমাদের বইতে দেওয়া আছে 4 থেকে 10%। এটার অ্যাকুরেট তথ্যটা হচ্ছে 6 থেকে 10%। তো এখন কিছু করার নাই, বইতে যেহেতু দেওয়া আছে, তোমাদের বইটাকেই নবম দশম শ্রেণীর জন্য সার্বজনীন তথ্য প্রমাণের ভিত্তি হিসাবে ধরা হয়। তো এই জন্য তোমাদের বইতে যে 4 থেকে 10% দেওয়া আছে, এটাকেই তোমরা হচ্ছে কি সঠিক হিসাবে গ্রহণ করবা। বাট ফর শিওর থাকো যে তোমরা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারো, যেটা সঠিক ইনফরমেশনটা হচ্ছে 6 থেকে 10%। ওকে, 4% এটা অনেক বেশি লঘু হয়ে যায়, সেটা আর পর্যাপ্ত পরিমাণে মানে সংরক্ষণ হিসাবে কাজ করতে পারে না, সহজ কথায় বললে। তাহলে এখন দেখো ভিনেগারটা কি আমাদের অ্যাকর্ডিং টু বইয়ের তথ্য, এই ইথানোয়িক অ্যাসিড, এই যে এটা এই ইথানোয়িক অ্যাসিড, এটার নাম কি দিব আমরা? ইথানোয়িক অ্যাসিড। এর 4% থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। জলীয় দ্রবণকে ভিনেগার বলে। ভিনেগার বলে, ঠিক আছে? বুঝতে পারছো আশা করি। ওকে, তাহলে ভিনেগারটা কিভাবে কাজ করে? এই যে দেখো তো, H+ থেকে ইথানোয়িক অ্যাসিডের ইথানোয়িক অ্যাসিড থেকে আমরা H+ পাই না। আমরা এখানে কি বলতে পারি? ইথানোয়িক অ্যাসিড কিভাবে সংরক্ষণ করে, কিভাবে, এটার কাজটা কি, কেন সে সংরক্ষণ করতে পারতেছে, অর্থাৎ কেন সে ব্যাকটেরিয়াগুলোকে পচতে দিচ্ছে না, এটার কারণটা কি? দেখো, এইটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড। এটাকে যদি হচ্ছে আমরা একটু ভাঙার চেষ্টা করি, অর্থাৎ এটাকে যদি আমরা দেখি যে এইটা বিয়োজিত হয়ে গেছে, তখন আমরা আসলে এটাকে ভাঙলে এই আয়নটা পাবো। অর্থাৎ এই আয়নটার নাম কি ছিল মনে আছে? বলছিলাম আমরা ইথানয়েড। এই ইথানয়েড পাবো, আর এই যে H+ পাবো। কি পাবো? এই আয়নটাকে বিয়োজিত করলে H+ পাবো। এটাকে বিয়োজিত করে H+ যেহেতু পেলাম, এই H+টাই কি করে দেখো, আমাদের যে জীবিত ব্যাকটেরিয়াগুলো থাকে, জীবিত ব্যাকটেরিয়া এই জীবিত ব্যাকটেরিয়া এই H+ অর্থাৎ অম্লীয় পরিবেশ, H+ মানেই হচ্ছে অম্লীয় পরিবেশ, অম্লীয় পরিবেশে এরা আসলে বংশ বিস্তার করতে পারে না, অর্থাৎ এরা আর কন্টিনিউ করতে পারে না নিজেদের জীবনচক্রকে, ফলে এদেরকে আমরা বলতে পারি তখন তারা মৃত হয়ে যায়। সো জীবিত ব্যাকটেরিয়া এই অম্লীয় পরিবেশে H+ থাকলে মৃত হয়ে যায়, অর্থাৎ যার ফলে সে খাবারটা আর পচাতে পারে না। সো এইভাবে আসলে আমরা ভিনেগারকে অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডকে খাদ্য সংরক্ষণ হিসেবে ব্যবহার করতে পারি, খাদ্য সংরক্ষক হিসেবে। সো নেক্সটে হচ্ছে আমরা একটু ব্যবহার নিয়ে কথাবার্তা বলি। অলরেডি আমরা বিভিন্ন ব্যবহার নিয়ে কথাবার্তা বলে ফেলছি, যে অ্যালডিহাইড কোথায় ব্যবহার করছিলাম ফরমালিন দিয়ে, ইত্যাদি ইত্যাদি। তারপর হচ্ছে যে আমরা জৈব অ্যাসিডের কথাবার্তা বললাম। তো এবার একটু স্পেসিফিক্যালি ব্যবহার নিয়ে কথাবার্তা বলি আসো। প্রথমত ইথানল। দেখো, অ্যালকোহলের মধ্যে যে ইথানল থাকে, সেটাকে হচ্ছে আমরা জ্বালানি আকারে ব্যবহার করতে পারি। এটা খুব উত্তম মানের একটা জ্বালানি, ইথানল। সো ইথানলকে আমরা কি আকারে ব্যবহার করতে পারি? জ্বালানি আকারে ব্যবহার করতে পারি। তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যালকোহল ব্যবহার করে থাকি। যেমন আমাদের যে আসবাবপত্র, সেখানে আসবাবপত্রকে বার্নিশ করার ক্ষেত্রে আমরা এক ধরনের কেমিক্যাল ব্যবহার করি, যেটাকে বলা হয় হচ্ছে কি রেকটিফাইড স্পিরিট।
সো এইটা একটু তোমরা জেনে রাখো, এই টার্মটা তোমাদের জানতে হবে, রেকটিফাইড স্পিরিট কাকে বলে। তো দেখো, রেকটিফাইড স্পিরিট, রেকটিফাইড স্পিরিট এইটাকে কিভাবে ব্যবহার করব? এটা হচ্ছে, দেখো এটা হলো ইথানলের 96% জলীয় দ্রবণকে, দেখো তোমাদের বইতে একটু ইনঅ্যাকুরেট জিনিসপত্র দেওয়া আছে, এটা কিছু করার নাই, এটা এমন না যে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা দরকার আছে, কোনো দরকার নেই, আসলে যেটা আছে বইতে জাস্ট তুমি জানো, পরীক্ষার খাতে বইটা ব্যবহার করো, আর এমনিতে সঠিকটা পাশাপাশি জেনে রাখো। এখানে অ্যাকুরেট হচ্ছে 95.6%, 95.6%। সো এটা আর একটু অ্যাকুরেট। তো ইথানলের 96% বা 95.6% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে। জলীয় দ্রবণকে কি বলবো আমরা? রেকটিফাইড স্পিরিট বলবো। সো এইখানে আমি ডট ডট দিয়ে দিচ্ছি, অর্থাৎ এটাকে কি বলা হচ্ছে? রেকটিফাইড স্পিরিট। তাহলে এইখানে দেখো তো 96% জলীয় দ্রবণ বলতে কি বোঝানো হচ্ছে? এখানে 96% থাকবে হচ্ছে ইথানল, দ্যাট মিনস CH3CH2OH, আর বাকি 4% থাকবে হচ্ছে পানি। এই হচ্ছে এখানকার বিষয়, 96% থাকবে ইথানল আর বাকি 4% থাকবে পানি, এটাই রেকটিফাইড স্পিরিট। বিষয়টা হচ্ছে কি জানো? বিষয়টা হলো, যদি একটু সহজ ভাষায় বলি, মদ বা বিয়ার বা আসলে কি বাংলা মদের কথা বলতে পারো, বাংলাদেশে যেগুলো সস্তা মদ পাওয়া যায় এগুলোকে বাংলা মদ বলে, মানে লোক পরিচয়ের মুখে মুখে এটাকে বাংলা মদ বলে। এই জিনিসটা বানানোর ক্ষেত্রে আসলে ইথানল লাগে, এইটা বানাই হচ্ছে ইথানল দিয়ে, ওকে, ইথানল দিয়ে মদ বানায়, তৈরি করার ক্ষেত্রে এখন ইথানল আসলে যেহেতু মদ তৈরি করা যায়, এই জন্য ইথানলকে স্বাভাবিকভাবে কেমিক্যাল আকারে পাওয়া যায় না, এবং পেলেও যথেষ্ট পরিমাণ শুল্ক দিয়ে তারপর কিনতে হয়, যেটা আসলে দামটা অনেক উচ্চ মাত্রায় চলে যায়, তখন তো সেটা তো আর সস্তা বা বাংলা মদ থাকলো না। কি করা হয়? এই বার্নিশের কাজে আবার লাগতেছে ইথানল। তো বার্নিশে যে রেকটিফাইড স্পিরিটটা বানানো হয়, এটাই ব্যবহার করে কি করে আসতো কিছু অসাধু দুষ্ট চক্র। দেখো, একে তো মদ জিনিসটাই হচ্ছে অনৈতিক, তার উপর আবার এটার উপরে দিয়ে আরো অনৈতিক কাজ কারবার দুর্নীতি করতো। কি করতো? এই রেকটিফাইড স্পিরিট যেটা বার্নিশের কাজে ব্যবহার করা হতো, এটার উপর শুল্ক কম, স্পেসিফিক্যালি বার্নিশের কাজে ব্যবহার করার জন্য জিনিসটাকে তো সস্তা করতেই হবে, তখন এই রেকটিফাইড স্পিরিটটা আসলে বার্নিশের কাজে ব্যবহার করার জন্য সস্তা আকারেই পাওয়া যায়। এই ব্যাপারটাকেই ব্যবহার করে তারা কি করতো? রেকটিফাইড স্পিরিট দিয়ে বাংলা মদ বানাইতো, যাতে ওই যে সস্তাভাবেই একটা মদ তৈরি করে ফেলা যায়। এখন কথা হচ্ছে কি, এই ব্যাপারটা তো সবাই এটা জেনে গেছে, এটা আসলে সরকারিভাবেও জেনে গেছে, সব দিক থেকে জেনে গেছে, রাষ্ট্রীয়ভাবে এই ব্যাপারটা একটা ওপেন সিক্রেট হয়ে গেল যে বার্নিশ করা রেকটিফাইড স্পিরিট দিয়ে বাংলা মদ বানাচ্ছে। তাহলে এখন কি করবে? এখন হচ্ছে গিয়ে এইটাকে এমন কিছু একটা বানাইতে হবে, বার্নিশের কাজটা তো থাকবেই, কিন্তু এটা দিয়ে আর মদ বানানো যাবে না। তখন একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর দেখো, ইথানলটা কি? ইথানলটা হচ্ছে কি, এই যে এইটা, হ্যাঁ, ইথানলটা হচ্ছে এই যে CH3CH2OH, এইটা হলো কি? এটা হলো ইথানল, ঠিক আছে? এটা কি? এটা ইথানল। এটা ঠিক আগেরটা, একদম ঠিক আগেরটা হচ্ছে মিথানল। কোনটা? এই যে CH3OH, এটা 2 কার্বন বিশিষ্ট, এটা কয় কার্বন বিশিষ্ট? 1 কার্বন বিশিষ্ট। এইটা তুমি খাইতে পারবা, মানে পান করতে পারবা, ঠিক আছে? এইটা যদি পান করো বাবা, তাহলে কিন্তু কেল্লা ফতে, ঠিক আছে? এই যে মনে করতে পারো, বড়টা তো খাইতে পারতেছি, ছোটটা তারা মনে আরো খাইতে পারবো। এটা যদি পান করো কেল্লা ফতে, কি হবে? ইউ উইল ডাই, রেস্ট ইন পিস, RIP। কেন? অল্প একটু যদি খাও, এটা আমাদের মস্তিষ্কে চলে যায়, মস্তিষ্কে গিয়ে বাস কাজ ঘটায় ফেলে, RIP। তাহলে তুমি মিথানল খাইলে তুমি RIP, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে যে মিথানলটা যদি পান করে ফেলি, তাহলে তো কাজ শেষ, অর্থাৎ এটা প্রাণনাশক, প্রাণঘাতী। এটা কি করে ফেলা হলো? এই রেকটিফাইড স্পিরিটটাকে যেন আর বাংলা মদ না বানানো যায়, এই জন্য এইটাকে একটা কনভার্ট করে অন্য একটা জিনিস বানানো হলো, যেটাকে বলা হচ্ছে মেথিলেটেড স্পিরিট। তাহলে আমি তোমাকে বলে দিই ব্যাপারটা কি। এটাকে কি বানানো হয়েছে পরবর্তীতে? এটাকে বানানো হয়েছে মেথিলেটেড স্পিরিট। অর্থাৎ এটাকে তো বানিয়ে ফেলা হয় নাই, মানে যেটা বলতে চাচ্ছি, এই জিনিসটার পরিবর্তে বার্নিশ করার জন্য এখন ব্যবহার করা হয় মেথিলেটেড স্পিরিট। মেথিলেটেড স্পিরিট, দেখো এই মেথিলেটেড স্পিরিটের মধ্যে কি কি থাকে? এইটার মধ্যে রেকটিফাইড স্পিরিট থাকে,
রেকটিফাইড স্পিরিট দিয়েই তো আমরা আসলে বিকল্পটা করতে চাচ্ছি। আমরা তো চাচ্ছি যেন রেকটিফাইড স্পিরিটটা ব্যবহার করতে না পারে, পান করার ক্ষেত্রে যেন ব্যবহার করতে না পারে। এই জন্য এই রেকটিফাইড স্পিরিট এইটা ধরো মোটামুটি 99%-এর মতোই থাকে। মোটামুটি কত পার্সেন্টের মতো থাকে? 99%-এর মতোই থাকে। সাথে 0.9%-এর মতো এই মিথানলটা দিয়ে দেয়, অল্প একটু। তাহলে মিথানল খেলে বাবা খাইতে গিয়ে কি হয়ে যাবে বলো? মিথানল খাইতে গিয়ে হয়ে যাবে কি? রেস্ট ইন পিস, কেল্লাফতে। তাহলে এই 0.9% মিথানল এইটা থাকে, প্লাস আরো অন্যান্য জিনিস থাকে, যেমন পিরিডিন থাকে, পিরিডিন, বেনজিন ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র এখানে পরবর্তীতে দিয়ে দেয়। বেনজিন তো না, হেক্সেন দেয় আর কি। বেনজিন দিলে এটা আবার ঝামেলা আছে। হেক্সিন দেয়, হেক্সেন ইত্যাদি জিনিসপত্র স্বল্প পরিমাণে মিক্সড করে দিয়ে দেয়। তাহলে এখন এই যে রেকটিফাইড স্পিরিটের সাথে যে এগুলো মিক্সড করে দিয়ে দিছে, এখন আর এটা দিয়ে মদ বানানো যাবে না, বাংলা মদ বানানো যাবে না। তাহলে ডান, ঠিক আছে। সো এই ছিল আসলে রেকটিফাইড স্পিরিট আর মেথিলেটেড। তোমাদের বইতে জাস্ট কোনো রকম দিয়ে দিছে জিনিসটা, বাট এই ছিল এটা আসলে এটার আসল ঘটনা, যে কি হলো রেকটিফাইড স্পিরিটটা কেন পরবর্তীতে মেথিলেটেড স্পিরিট বানায় ফেলা হলো। ঠিক আছে, এই যে মেথিলেটেড নাম দিয়েই বুঝাই দিছে যে এটার মধ্যে কিন্তু মিথানল আছে, এটা কিন্তু খাওয়া যাবে না। তো তারপরে হচ্ছে এই ছিল মোটামুটি অ্যালকোহলের কাজ কারবার। এছাড়া ওই যে তোমাদের এই যে বইয়ে ওটা লেখে নাই, এই যে কেরু অ্যান্ড কেরু নামে একটা কোম্পানি আছে না, যে কেরু অ্যান্ড কেরু, এটা বাংলাদেশের অর্থনীতিতে মূল্যবোধ রাখতেছে। এই কেরু অ্যান্ড কেরু এটা কি? এটাই কিন্তু মদ বানায়, এই কোম্পানিটাই মদ বানায়। তো এটা তো আসলে ওইভাবে লেখা যায় না বইতে, তো এই ব্যাপারটা এটাই। তো এটা মদের কোম্পানি বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখতেছে, অ্যালকোহল বানায়, এইভাবে আর কি বিষয়টা দিছে। আসলে কেন মেনশন করছে জানো? কারণ আসলে এটা আমাদের দেশে মানুষজনই মদ এত বেশি খায়, এগুলো ওপেন সিক্রেট, যে যত বেশি লুকালুকি করুক না কেন, এটা দুঃখের বিষয়। আসলে এগুলো এত বেশি সেল হয় যে এই কোম্পানিগুলো মানে সবসময় ভ্যাট প্রদানের ক্ষেত্রে টপে থাকে। মানে তুমি কি জিনিসটা বুঝতে পারতেছো? মানে বাংলাদেশ যে শুল্ক বা রাজস্ব আদায় করতেছে, যে ভ্যাট আদায় করতেছে বিভিন্ন কোম্পানি থেকে, কত বড় বড় কোম্পানি আছে, তারা টপে থাকে না, কিন্তু এইসব কেরু অ্যান্ড কেরু, তারপর হচ্ছে গিয়ে আকিজ বিড়ির কোম্পানি, এরা সবসময় ভ্যাট প্রদানের দিক থেকে সবচেয়ে বেশি আগায় থাকে, বাংলাদেশে টপে থাকে, মানে এরা সবচেয়ে বেশি ভ্যাট প্রদান করছে। তাহলে ভাবো আসলে এই জিনিসগুলো আমাদের দেশে কি পর্যায়ে ব্যবহার করা হইতেছে, অ্যালার্মিং বিষয়। আমরা তো কখনোই চাই না যে বিড়ির কোম্পানি, মদের কোম্পানি সবসময় হাই হাই পরিমাণ ভ্যাট দিবে। ওই জন্য আর কি মূলত কেরু অ্যান্ড কেরু কথাটা মেনশন করা আছে। হ্যাঁ, তো হোয়াটএভার। এখন আসো আমরা আর কিছু টুকটাক কথাবার্তা বলি অ্যালকোহল থেকে কি করা যায়। অ্যালকোহলের ক্ষেত্রে যেমন স্টার্চ থেকে তুমি হচ্ছে অ্যালকোহল প্রস্তুত করতে পারবা, এটা এগুলো গাজন প্রক্রিয়া বা ফার্মেন্টেশনের মাধ্যমে করা হয়। এটা জাস্ট আলাদা করে কিছু জিনিস মেনশন করে দিছে। অ্যালকোহলটা আমরা বিভিন্ন কাজে ভিনেগার ব্যবহার করার ক্ষেত্রে, এই যে ভিনেগার যে আমরা প্রস্তুত করি না, ইন্টারেস্টিংলি একটা বিষয় বলি, এই মাত্রই তো আমরা ভিনেগার নিয়ে কথাবার্তা বললাম, এই ভিনেগারটা প্রস্তুত করার ক্ষেত্রেও কিন্তু আমাদের ইথানল লাগে, বুঝতে পারছো? সো ইথানলের ইউজ কিন্তু প্রচুর। তাহলে ওই ইথানলটা কিন্তু আবার কেমিক্যালি প্রস্তুত করা যাবে না, তাহলে সেটা কিন্তু খাবার গ্রহণ করার মতো ইথানোয়িক অ্যাসিড হইল না। এটা আসলে আমাদের ন্যাচারালি উৎপাদন করতে হয়। সেটা কিভাবে? স্টার্চ দিয়ে উৎপাদন করা যায়। দেখো কি দিয়ে উৎপাদন করা যায়? স্টার্চ। স্টার্চ কই থাকে? এই গম, ভুট্টা, আলু, এসব সবজি বা ফলনে মানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে শস্যে স্টার্চ পাওয়া যায়। স্টার্চ থেকে আমরা কি করতে পারি? গাজন প্রক্রিয়া, গাজন বা ফার্মেন্টেশন। গাজন এটা একটা স্পেশাল পচন প্রক্রিয়া, যেটা হচ্ছে গিয়ে আমাদের ভালো কাজে ব্যবহার হয়। সো গাজন বা হচ্ছে গিয়ে এটাকে বলা হয় ফার্মেন্টেশন, গাজন বা ফার্মেন্টেশন। এই স্টার্চ, গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়া, স্টার্চ থেকে আমরা কি প্রডিউস করতে পারি? আমরা স্টার্চ থেকে ইথানল প্রডিউস করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে চিটাগুড় থেকে, চিটাগুড়কে বলা হয় মোলাসেস। চিটাগুড়, তোমাদের বইতে বলা আছে চিটাগুড়, এটার প্রচলিত নাম কি জানো? এটার প্রচলিত নাম হচ্ছে মোলাসেস। মানুষজন চিটাগুড় শব্দটা কম ইউজ করে বর্তমানে, মোলাসেসই বলে বেশি। তাহলে চিটাগুড় বা হচ্ছে মোলাসেস, এইটা হচ্ছে কি, এই মোলাসেসটা হচ্ছে তোমার চিনি শিল্পে বাই প্রোডাক্ট আকারে পাওয়া যায়, উপজাত। মানে তুমি চিনি প্রস্তুত করবা, এটার সাথে বোনাস আকারে চিটাগুড় পেয়ে যাবা। তোমাদের তো আমি দেখাইছিলাম এর আগের বিভিন্ন ক্লাসে, তোমরা যদি করে থাকো আমার অন্যান্য বিভিন্ন ক্লাসগুলো, আমি বলেছিলাম যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় প্রধান উৎপাদটার সাথে তুমি কিন্তু কিছু এক্সট্রা উৎপাদ পাওয়া যাবা বোনাস আকারে, এটাকে আমাদের উপজাত দ্রব্য বলে। অর্থাৎ তোমরা তো দেখছোই রাসায়নিক বিক্রিয়া আমি একটা কাঙ্ক্ষিত উৎপাদ চাচ্ছি, কিন্তু পাশে বোনাস হিসাবে আরেকটা জিনিস পেয়ে যাই। যেমন আমি এখানে এক্সাম্পলটা দেখা দিই। যেমন হচ্ছে ধরো এই যে এটার মধ্যে একদম প্রথমে যদি আমরা গেলাম
এই যে দেখো তো আমাদের কাঙ্ক্ষিত টার্গেটটা কি ছিল, আমাদের টার্গেট ছিল আমরা জানি যে ইথানলটা পাই, তাই না? তো বোনাস আকারে কি পাইছি দেখছো, পটাশিয়াম ব্রোমাইড পাইলাম না? তাহলে পটাশিয়াম ব্রোমাইডটাকে কি বলা হবে, উপজাত দ্রব্য বা হচ্ছে বাই প্রোডাক্ট। তো এইরকম বোনাস আকারে যখন আমরা বাই প্রোডাক্ট পেয়ে যাব, তাহলে কি হচ্ছে বলতো, বোনাস আকারে আমরা চিনি উৎপাদন করার সময় চিনির সাথে বোনাস আকারে পেয়ে যাই চিটাগুড় বা মোলাসেস। তো এই চিটাগুড় বা মোলাসেস এটাকেও একইভাবে গাজন প্রক্রিয়া থেকে এটা থেকে ইথানল বানানো যায়। গাজন থেকে কি বানানো যায়, ইথানল। পরে এই ইথানলগুলোর বহুমুখী ব্যবহার আছে, বহুমুখী ব্যবহার করা যায়, ভিনেগার বানানো যায় এটা দিয়ে। তারপর এটা দিয়ে হচ্ছে কি ওই যে মদ, যেগুলো বাংলা মদ, যেগুলো আসলে যেগুলো সার্টিফাইড বা রেজিস্টার্ড লিগালি যেসব মদ প্রস্তুত করে, এই মাত্র যেসব কাহিনী বললাম এইগুলো সব এই প্রসেসে ইথানল দিয়ে তারপর প্রস্তুত করে। বুঝতে পারছো? তো এই হচ্ছে বিষয়। তাহলে হচ্ছে আসো আমরা নেক্সটে যাই। নেক্সট হচ্ছে অ্যালডিহাইডের ব্যবহার। অ্যালডিহাইডের ব্যবহার নিয়ে বড় কিছু বলার মতো নাই। প্রথম কথা হচ্ছে ফরমালিন। ফরমালিনটা হচ্ছে প্রথম ব্যবহারের অংশ, যেটা নিয়ে আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি। ফরমালিন এটা তো আমরা দেখছি, আমরা অলরেডি হ্যাভ বিন ডিসকাসড, অলরেডি হ্যাজ বিন ডিসকাসড। আচ্ছা, এটা অলরেডি ডিসকাসড হয়ে গেছে, এটা আমরা দেখে ফেলছি। এবার এটা ছাড়া আর এক্সট্রা কি আছে, তোমাদের বইতে ছোট করে কয়েকটা লাইনে ডেলরিন নামে একটা হচ্ছে পলিমারের কথা বলা আছে। পলিমার নিয়ে আমরা এই ক্লাসের লাস্ট ক্লাসটাই দেখব, পরের ক্লাসটা অর্থাৎ এই অধ্যায়ের লাস্ট ক্লাসটাই আমরা পলিমার নিয়ে দেখব। তো তোমাদের এই পলিমার ডেলরিন পলিমারটা আসলে বলা আছে যেই অংশটায় ছোট করে, এটা নিয়ে আমরা একটু বিস্তারিত দেখবো যে ডেলরিন পলিমারটা আসলে কি। ওকে, ডেলরিন দেখো, ডেলরিনের ব্যবহারটা আমরা একটু কার্যমুখী ব্যবহারটা দেখতে চাই। প্রথমত বলি আমরা ডেলরিন কি, ডেলরিন পলিমার নিয়ে একটু কথাবার্তা বলবো। প্রথমে আমরা দেখব কি, প্রথমে আমরা দেখব ডেলরিন পলিমার। ডেলরিন পলিমার, ডেলরিন পলিমারটা হচ্ছে মিথানল থেকে আসে এমন একটা পলিমার। কোত্থেকে, মিথানল, ফর্মালডিহাইড বা মিথানল থেকে। এই যে দেখো, মিথানলকে তুমি যদি লেখো তাহলে মিথানল দেখতে কিছুটা এমন হয়, এই যে মিথানল। তাহলে ডেলরিন পলিমারটা আমরা কোত্থেকে উৎপন্ন করি, মিথানল থেকে। মিথানল থেকে প্রস্তুত করা হয় ডেলরিন পলিমারটা। হ্যাঁ, এটার প্রস্তুতি আমরা দেখতেছি। আচ্ছা বলো মিথানল ব্যাপারটা কি। মিথানলটা হলো এই যে এটা HCHO, এটা তো আমরা মাত্রই দেখলাম তাই না, ফরমালিন পড়ার সময় আমরা দেখছি যেটা মিথানল। তাহলে এই মিথানলটা আসলে দেখতে কেমন, এটাকে তুমি যদি একটু ভেঙে যদি একটু রিপ্রেজেন্ট করতে চাও বা দেখতে চাও, তাহলে এটা দেখতে কিছুটা এইরকম দেখা যায়। এই যে দেখো, এই পাশে দুইটা বন্ধন দিয়ে একটা ও থাকে আর একটা এইচ থাকে। মনে আছে তোমাদের বলছিলাম সব সময় এখানে কি কার্বন 4 যোজনী মেনটেন করা, অর্থাৎ 4টা বন্ধন থাকবেই। এইভাবে দেখো তার 4টা বন্ধন থাকে মিথানলের মধ্যে। দেখো এই পাশে একটা এইচ আছে, আর এই যে ডাবল ও এইচ, তুমি দেখো একটু বলি বিষয়টা আর একটু ডিটেলসে বলি। এইটা হচ্ছে দ্য এইচ, আর এইখানে দেখো এই যে এই অংশটা এটাই কিন্তু এই ছোট সিএইচ, এই সিএইচও, এই অংশটাকে আমরা একবারে সিএইচ আকারে লিখতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের মিথানল। এই যে এইচ সি ডাবল ও এইচ, এটাই মানে হচ্ছে সিএইচও। এই যে অংশটা সি এইচ, এই যে ও সিএইচও, সিএইচও, পাইছো? ওকে, তাহলে হচ্ছে আমরা এই ডেলরিন পলিমারটা মিথানল থেকে প্রস্তুত করতে চাই। তাহলে মিথানলটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই যে দেখো এইভাবে লিখতে পারি এইচ সি ডাবল ও এইচ। ওকে, অলরেডি আমরা পলিমার নিয়ে ইথিনের সময় কথাবার্তা বলছিলাম যে পলিমারে কি থাকে। পলিমারে আমরা হচ্ছে এন সংখ্যক, পলিমারে আমরা কি করি, পলিমারে আমরা এন সংখ্যক মনোমার নেই, অর্থাৎ এন সংখ্যক যৌগ নেই। এইটাকে দেখো, এইটাকে উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে যদি আমরা রাখি, উচ্চ তাপমাত্রা ও হচ্ছে নিম্ন চাপ যদি আমরা রাখি, তাহলে দেখো কি হয়, তাহলে এটা পলিমার সৃষ্টি করে। কিভাবে পলিমারটা সৃষ্টি করে, এই যে এইভাবে সৃষ্টি করে। দেখো এই যে আমি এখানে একটা কাজ করি, আমি এই যে এই দুইটা এইচকে উপরের দিকে উঠিয়ে দিই। হ্যাঁ, দুইটা এইচকে উপরের দিকে উঠিয়ে দিলাম। দেখো এই দুইটা এইচকে আমি উপরের দিকে উঠিয়ে দিলাম। এই যে
এই জিনিসটাকে এরকম করে দিছি। হ্যাঁ, আমি চাইলে কিন্তু এখানেই করে দিতে পারি, ঠিক আছে, এখানেই করে দিই, তোমরা আরো সহজে বুঝতে পারবা। তাহলে এইভাবে থাকলো। দেখো এই পাশ থেকে একটা বন্ধন ভেঙে যাবে, ভেঙে গিয়ে এইভাবে ও এর এই পাশে একটা খালি হয়ে যাবে, এই পাশে একটা খালি হয়ে যাবে। খালি হয়ে গেলে তোমরা জানো যে পলিমারে এইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পলিমারটাকে আটকায় দেওয়া যায়। অর্থাৎ বলা যায় কি, বলা হয় যে এগুলো একটার পর একটা বসে অনেকগুলো মিলে একটা পলিমার সৃষ্টি করে। তো এটাকে আমরা বলি কি, মনোমার। তাহলে এখানে এন সংখ্যক মিথাইল নিয়েছিলাম, এন সংখ্যক মিথাইল, তাহলে এখানে এন দিয়ে দিলে এটা হয়ে যাবে একটা পলিমার। তাহলে এই হচ্ছে পলিমারের ব্যাপার স্যাপার। পলিমার নিয়ে আমরা আরো বিস্তারিত নেক্সট ক্লাসে জানতে পারবো। দেখো এইটা ছিল কি, এটা ছিল আমাদের মিথানেল, এটা ছিল মিথানেল। এখান থেকে আমরা যে পলিমারটা পাচ্ছি এটার নাম হয়ে যায় পলিঅক্সি মিথিলিন, পলিঅক্সি মিথিলিন, ঠিক আছে, পলিঅক্সি মিথিলিন। এইটাই হচ্ছে আমাদের সেই ডেলরিন পলিমার, এটার নামই হচ্ছে ডেলরিন পলিমার। বুঝতে পারছো? আমরা একটা নতুন ইন্টারেস্টিং জিনিস শিখলাম না, তোমাদের বইতে খালি এরকম 2-3টা লাইন লিখে দিছে, কিছু বলে নেই এগুলো, এটা কেমন উৎপন্ন হয় কি হয় না এগুলো কিছু বলে নেই। সো এই হচ্ছে সেই বিক্রিয়াটা যেটা দিয়ে আমরা ডেলরিন প্রস্তুত করতে পারি। আমি তোমাদেরকে দেখাই দিলাম স্পেশালি প্রত্যেকটা বিষয়। তাহলে এটা হচ্ছে আমাদের ডেলরিন পলিমার, পলিঅক্সিমিথিলিন, ঠিক আছে, এটার নাম। এটা দিয়ে আমরা কি কি ব্যবহার করি, আমাদের বইতে আছে, দেখবা কি কি বলা আছে। দেখো বিভিন্ন আসবাবপত্রে ব্যবহার করা হয়, আসবাবপত্রে, আসবাবপত্রে দেখো রশি, ঠিক আছে, বিভিন্ন রশি, তারপর হচ্ছে গিয়ে প্লাস্টিক দ্রব্য ইত্যাদি, আসলে ইত্যাদি প্রস্তুতিতে, প্লাস্টিক দ্রব্য ইত্যাদি প্রস্তুতি বা তৈরিতে ডেলরিন পলিমার ব্যবহার করা হয়, ঠিক আছে, ইত্যাদিতে ডেলরিন পলিমার ব্যবহার করা হয়। সো এই ছিল মোটামুটি আমাদের অ্যালডিহাইডের ব্যবহার। পরবর্তী অংশ যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের ব্যবহার। জৈব অ্যাসিড মানেই হচ্ছে আমাদের, আমরা এইমাত্র যেটা পড়তেছিলাম ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড যেটা পড়লাম এটাই জৈব অ্যাসিড, এটাই কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে ফ্যাটি অ্যাসিড এটাই জৈব অ্যাসিড, এটাই জৈব অ্যাসিড, এটাই কার্বক্সিলিক অ্যাসিড। এটাই কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। এটার কি কি ব্যবহার আছে, আমরা 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 হচ্ছে কি অলরেডি ভিনেগার নিয়ে কথাবার্তা বলে ফেলছি। তাহলে আমাদের এখানে ডিসকাশনের পার্টের মধ্যে ভিনেগারের যে তত্ত্বটা ছিল, প্রথম কথাটা ছিল ভিনেগার, এই পার্টটা আমরা ডিসকাস করে ফেলছি। ভিনেগার এই পার্টটা অলরেডি হ্যাজ বিন ডিসকাসড, অলরেডি হ্যাজ বিন ডিসকাসড। এটা হচ্ছে আমাদের ভিনেগারের পার্টটা অলরেডি ডিসকাস করা হয়ে গেছে, ঠিক আছে। এখন তাহলে আমাদের একটু আর কি কি এখান থেকে জানতে পারি। দেখো বিভিন্ন ফলমূল, লেবু বলো বা অন্যান্য যেসব টকযুক্ত ফল থাকে, লেবু, কমলা লেবু, তারপরে হচ্ছে গিয়ে তেঁতুল, দই, বা দইও তো ফল না আসলে, বা দই তো প্রস্তুত করা হয়, এগুলোর মধ্যে বুঝছো এগুলো টক টক যেই টেক্সচারটা আসে, টক যেই ভাবটা আসে, এটা আসে বিকজ অফ দ্য প্রেজেন্স অফ কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড থাকার কারণেই কিন্তু এগুলো টক টক লাগে। সো জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের একটা ধর্ম হচ্ছে এগুলা খেতে টক মনে হয়, টক স্বাদযুক্ত। এই ব্যাপারটা তোমাদের বইগুলোতে থাকে। আমি কার্বক্সিলিক অ্যাসিড যে এখন পড়িয়েছিলাম তখন এই ব্যাপারটা অত ডিটেলসে মেনশন করি নাই, তবে এখানে একটু আমি বলি যে অম্ল থাকার কারণে এরা কি হয়, অম্ল থাকার কারণে কার্বক্সিলিক অ্যাসিড টক স্বাদযুক্ত হয়, অম্ল থাকার কারণে ফ্যাটি অ্যাসিড বা জৈব কার্বক্সিলিক অ্যাসিড টক স্বাদযুক্ত হয়, টক স্বাদযুক্ত হয়, টক স্বাদযুক্ত হয়। আচ্ছা, টক স্বাদযুক্ত হয়। তো ভিনেগার নিয়ে আমাদের কথাবার্তা শেষ। তাহলে আমরা ফল টল নিয়ে যেটা বলছিলাম যে ফলের মধ্যে থাকে, যেমন আমরা লেবুর কথা বলি, আসলে লেবু, লেবুর মধ্যে থাকে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। কি অ্যাসিড থাকে লেবুর মধ্যে, লেবু এখানে থাকবে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড।
তোমাদের বইতে এগুলো টুকটাক কিছু বলা আছে, আমি তোমাদেরকে সংকেত সহ ডিটেলসে দেখাতে চাই যাতে তোমরা একটু ফিল করতে পারো যে এগুলো কি। হ্যাঁ, বলছিলাম না ফ্যাটি অ্যাসিডের মধ্যে COOH এই মূলকটা থাকে। তাহলে লেবুটা আসলে কি? লেবুটা হচ্ছে এই যে লেবুর সংকেত এইটা। সাইট্রিক অ্যাসিডের সংকেত কিছুটা এরকম হয়। এখানে তিনটা COOH থাকে, তিনটা COOH থাকে, এই একটা OH আর তিনটা COOH থাকে। এই OH থাকলে থাকুক, কোনো সমস্যা নেই, এখানে OHটা ব্যাপার না। OH থাকার কারণে অ্যালডিহাইড, এটা অ্যালকোহল হয়ে গেছে এমন না। এইগুলা তোমরা এইচএসসিতে উঠলে তোমরা জানতে পারবা যে এরকম যখন বস লেভেলের মূলক চলে আসে, বস লেভেলের যেসব মূলক থাকে ওগুলাতে ছোট লেভেলের মূলকগুলোর পাত্তা থাকে না। যেমন এখানে OH এটা ছোট লেভেলের মূলক, বস লেভেল না, এটা প্রোজা লেভেলে। এই কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে বস লেভেলের, বুঝছো? এরা থাকলে এদের এখানে কিছু মেনশন করা, তার মানে এখানে যেহেতু COOH আছে তার মানে এটা একটা ফ্যাটি অ্যাসিড বা এটা একটা জৈব অ্যাসিড মাস্ট। তাহলে এই হচ্ছে সাইট্রিক অ্যাসিড, বুঝতে পারছো? তাহলে লেবুর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কি সাইট্রিক অ্যাসিড, দেখতে এরকম হয়। লেবুতে আমরা কি পাই? লেবুতে আমরা সাইট্রিক অ্যাসিড পাই। এটা গেল লেবু। এবার আসো, এবার আমরা তেঁতুল নিয়ে কথাবার্তা বলি। তেঁতুল, তেঁতুল, তেঁতুলের মধ্যে থাকে টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড দেখতে কেমন হবে? এই যে এরকম হবে, COOH COH H। এখানে ওই যে দেখো বলছি তো, এই যে OH থাকলে এখানে কোনো পাত্তা নেই, এখানে পাত্তা পাবে শুধু কে? শুধু পাত্তা পাবে এই যে আমাদের, দেখো এখানে শুধু পাত্তা পাবে হচ্ছে COOH। আমাদের এই COOH গুলাই শুধু এখানে পাত্তা পায়, বুঝছো? OH এর কোনো ভাত নেই এখানে। সো এটাই আমাদের এখানে বস। সো এই জন্য COOHটা এখানে মেইন। OH থাকুক বা না থাকুক কিছু যায় আসে না, এখানে আমাদের COOHটাই মেন। তাহলে আমরা হচ্ছে গিয়ে টার্টারিক অ্যাসিড হচ্ছে তেঁতুল বা টার্টারিক অ্যাসিডের মধ্যে আমরা এই যে এই টাইপের একটা অ্যাসিড পাই, ঠিক আছে? এই টাইপের একটা অ্যাসিড আমরা পাই তেঁতুল বা টার্টারিক অ্যাসিড। এই অ্যাসিডটাকে বলা হয় কি? টার্টারিক অ্যাসিড। এটা দেখতে এরকম হয়। এটা হচ্ছে H, এটা আবার দেখতে অন্যরকম পাইবো না, আর একটু ইয়ে হয়ে গেছে। এটা হচ্ছে H। এবার আসো নেক্সটে যাই। তোমাদের আরেকটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে দই। দইতে কি থাকে? দইতে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড। সো ল্যাকটিক অ্যাসিড দেখতে কেমন হবে? এই যে ল্যাকটিক অ্যাসিড দেখতে কিছুটা এরকম হয়। CH3, এখানে OH থাকে, এই জায়গায় থাকবে হচ্ছে H, এটা হচ্ছে COOH। তাহলে এই হচ্ছে আমাদের দইয়ের মধ্যে যে অ্যাসিড থাকে এটাকে বলা হয় ল্যাকটিক অ্যাসিড। বুঝতে পারছো আশা করি? তাহলে এই তো তোমাদের বইতে এই তিনটা জিনিসের কথা বলা আছে। টার্টারিক অ্যাসিড কি, ল্যাকটিক অ্যাসিড কি, আমি সংকেত সহ দেখাই দিলাম। আশা করি তোমরা কিছু নতুন জিনিস জানতে পারলা এখানে। এছাড়া আর অনেক কিছু, যেমন আপেলের মধ্যে ম্যালেইক অ্যাসিড থাকে, এরকম বহু কিছু আছে। হ্যাঁ, তো এই তিনটা যেহেতু তোমাদের বইতে উল্লেখ করা আছে তাই এই তিনটা নিয়ে কথাবার্তা বলতেছি, অন্য কিছু নিয়ে আর বললাম না। তাহলে এইভাবে আমরা আসলে জৈব যৌগের বিভিন্ন বিষয়াদি আমরা জানতে পারি। তো এই তো আজকে তোমাদের এই জৈব যৌগ নিয়ে, মানে জৈব যৌগের এই অংশগুলো নিয়ে এই পর্যন্তই ছিল। লাস্ট আরেকটা ক্লাস বাকি আছে, ক্লাস নাম্বার 6, যেটাতে আমরা পলিমার নিয়ে আলোচনা করব। এরপর তোমাদের একদম এই অধ্যায় 11 উপর একদম কম্প্যাক্ট 6টা ক্লাস তোমাদের জন্য একদম যথেষ্ট কম্প্যাক্ট একটা ক্লাস হবে। এই যে জিনিসগুলো তুমি যদি দেখে ফেলো ডিটেলসে, তাহলে আশা করি তোমরা এতক্ষণ হয়তো বুঝতেই পারতেছো যে তোমরা এমন কিছু শিখতেছো এখান থেকে, যেন তোমাদের এখান থেকে মানে তোমরা এই ব্যাপারগুলোতে একদম বস হয়ে যাও। সহজ কথা, বস হয়ে যাবে এখান থেকে শিখলে। হ্যাঁ, তোমরা বস হয়ে যাবে এবং দেখা যাবে তোমরাই অন্য কাউকে এসে বলতেছো এই যে দেখ আমি এই এই জিনিসগুলো জানি, আই নো বেটার। ঠিক আছে? সো এটা একটা মজা, বিশাল একটা মজা। সো যাই হোক, এখন ঘটনাটা হলো এটাই যে তোমরা আশা করব যে এই ক্লাসগুলো থেকে ভালো করে তোমরা একটু শিখে ফেলো। এই অধ্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের যে পরীক্ষায় কোশ্চেন আসে সেই এই অধ্যায়ের উপর অনেক মানে একটা এমফেসাইজ করে কোশ্চেনগুলো আসে, এবং MCQ বলো সিকিউ বলো অধিকাংশ মার্ক কিন্তু এই কোনো অধ্যায় যদি বলো যে পুরো 12টা অধ্যায়ের মধ্যে কোন অধ্যায়টা সবচেয়ে বেশি আগায় থাকে, প্রাধান্য পায়, সেটা হচ্ছে এই অধ্যায়টা। ঠিক আছে? তো যাই হোক, বেস্ট অফ লাক, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।